বিংশ শতক অর্থাৎ 1990-এর দশকের শেষের দিক। রাজস্থানের আজমের শহর। একটি ছেলের সাথে একটি মেয়ের দেখা হলো। তারা পরস্পরকে ভালোবাসলো। তাদের মধ্যে বিয়ের কথা হলো। ছেলেটি মেয়েটির ফটোগ্রাফ এনে দিল বাড়িতে। মেয়েটি আকর্ষণীয়, সুন্দরী। ছেলেটির বাবা সেই ফটোগ্রাফটা নিয়ে চক্কর লাগাতে লাগলো আজমের শহরের বিভিন্ন ফটো ল্যাব এবং পত্রিকার অফিসগুলোয়। কে জানে এই মেয়েটাও সেই মেয়েগুলোর মধ্যে একজন কিনা, সেই 250 জনের একজন কিনা যাদের বারবার গণধর্ষণ করা হয়েছিল এবং যাদের নগ্ন ছবি তুলে সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এশিয়ার সব থেকে বড় সেক্স র্যাকেটে সামিল করে নেওয়া হয়েছিল। নমস্কার, আপনারা শুনছেন অপরাধ সূত্র। এখানে আমরা গল্প শোনাই না, বইয়ের পাতা থেকে নয়, বরঞ্চ পুলিশের খাতা থেকে। আমাদের আজকের গল্পের শুরুটা শুনেই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি ধরনের গল্প আজকে শোনাতে চলেছি। তাই আমি সাজেস্ট করব, যারা এই ধরনের গল্প শুনতে অস্বস্তি বোধ করেন তারা দয়া করে আজকের গল্পটাকে স্কিপ করে যাবেন। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, 1990 সালের গরমকাল। আরাবল্লী পাহাড়ে ঘেরা মঈনুদ্দিন চিশতির দরগার আজমের শহর, হার্ট অফ রাজস্থান আজমের শহর। সেখানে সোফিয়া সিনিয়র সেকেন্ডারি হাই স্কুলের একজন ছাত্রীর সঙ্গে আলাপ হলো একজন যুবকের, ফারুক চিশতি। যুবকের সাথে তার বয়সের ডিফারেন্স বেশ খানিকটা বেশি, কিন্তু যুবকের কথাবার্তায় কি জানি ছিল, তাদের দুজনের মধ্যে খুব তাড়াতাড়ি আলাপ জমে উঠল এবং খুব তাড়াতাড়ি সেই আলাপ করালো প্রেমের দিকে। ছেলেটা কত রঙিন স্বপ্ন দেখালো মেয়েটাকে, তাকে উৎসাহ দিল রাজনীতিতে যোগ দিতে, বলল তাকে কংগ্রেসের বড় পদ পাইয়ে দেবে। এরকমই একদিন ছেলেটি মেয়েটিকে ইনভাইট করলো তার ফার্ম হাউসে। সেখানে তাকে সফট ড্রিঙ্কস খেতে দিল এবং তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চাইল। মেয়েটি তো আর জানতো না যে সে এশিয়ার সব থেকে বড় সেক্স স্ক্যান্ডেলের প্রথম ভিকটিম হতে চলেছে। তাই সে মন থেকেই রাজি হয়ে গেল। সমস্ত ঘটনাটা ঘটার পর ছেলেটি তাকে বলল যে তোমার বেশ কিছু নগ্ন ছবি আমি আমার কাছে তুলে রেখেছি, তুমি খুব তাড়াতাড়ি নিজের কোনো একজন বান্ধবীকে আমার কাছে নিয়ে আসবে, তাকে আমার সাথে সেম কর্মকাণ্ড করতে হবে, নইলে তোমার ছবিগুলো আমি গোটা শহরময় ছড়িয়ে দেব। তোমার বাড়ি, তোমার স্কুলে, সব জায়গায় এই ছবিগুলো আমি পাঠাবো। সেই শুরু। সালটা আরেকবার মনে করিয়ে দিই, 1990 শুরুর দিক। তখনকার দিনে দুজন ছেলেমেয়ের মেলামেশাই ছিল বিরাট বড় একটা ট্যাবু। তারপর আবার শহরটার নাম রাজস্থান, তো সেখানে দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসা, সেটা তো খুব বড় একটা ব্যাপার। তার উপর আবার মেয়েটি ছিল টিনেজার, তার মাথায় অত বুদ্ধি ছিল না। সে অসহায় হয়ে গিয়ে নিজের সব থেকে ঘনিষ্ঠ যে বান্ধবী ছিল তাকে কথা বলে রাজি করালো এবং তাকে এনে তুলে দিল এই ছেলেটির হাতে। এই যে চেনটা শুরু হলো। রাজস্থানের লোকাল মিডিয়ার মতে 1990 থেকে 92 সালের মধ্যে প্রায় 250 জন মেয়ে শোষিত হয়েছিল এই গ্যাংয়ের হাতে। কয়েকটা মিডিয়ার মতে সংখ্যাটা 250 না হলেও কমপক্ষে 100 তো বটেই। আর এই পুরো সেক্স র্যাকেটের মাথায় বসেছিল নাফিস চিশতি আর ফারুক চিশতি নামের দুই ভাই। আপনারা হয়তো ভাবছেন যে হলোই বা 1990 সাল, পরপর এতগুলো মেয়ের সাথে এরকম নোংরা ঘটনা ঘটলো, তারা কোনো প্রতিবাদ করলো না। এটা বুঝতে গেলে আপনাদের জানতে হবে এই নাফিস চিশতি এবং ফারুক চিশতির পরিবারের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদার কথা। এই পরিবারটি ছিল আজমের শরীফের খাদিম, মানে কেয়ারটেকার পরিবার। এবার এদের হাতে ইজি মানি প্রচণ্ডভাবেই ছিল এবং সামাজিক মর্যাদা আপনারা তো বুঝতেই পারছেন, কারণ আজমেরের হার্ট এই মঈনুদ্দিন চিশতির দরগা। এর মধ্যে ফারুক চিশতি তখন কংগ্রেসের ইউথ উইংয়ের প্রেসিডেন্ট। এর কিছুদিন পর নাফিস চিশতিও আজমের কংগ্রেসের প্রেসিডেন্ট বলে নির্বাচিত হয়। এই পরিবারটার কথা মাঝে মাঝে নিউজ পেপারে আসে এবং রেপ, ব্ল্যাকমেলিং, ভায়োলেন্স, এই সমস্ত কীর্তিকলাপের কথাও লোকালি ছড়িয়ে পড়তে থাকে। এবার এই পরিবারটার বিরুদ্ধে স্টেপ নেবে এমন মনে জোর গজনের থাকে না। শুধু সোফিয়া সেকেন্ডারি হাই স্কুল না, পাশের সাবিত্রী সিনিয়র সেকেন্ডারি হাই স্কুল, এছাড়া আরও আশেপাশের বেশ কিছু স্কুল কলেজের ছেলেমেয়েরা জড়িয়ে পড়ল এই সেক্স র্যাকেটে।
কাউকে রাজনীতিতে ঢুকিয়ে দেওয়ার, কাউকে গ্যাস কানেকশন করে দেওয়ার, কাউকে বা ভিসিডি ক্যাসেট দেখাবার নাম করে টেনে আনা হতো দলেরই কোনো একটা ফার্ম হাউসে। সেখানে এনে একটি মেয়েকে গণধর্ষণ করে তার কিছু নগ্ন ছবি তুলে নিতে পারলেই নিশ্চিন্ত, সে আর মুখ খুলবে না। ব্ল্যাকমেলিংকে হাতিয়ার করে ভিকটিমের সংখ্যা যেমন একের পর এক বেড়ে চলতেই থাকে, তেমনভাবেই এক একটি মেয়েকে একাধিকবার গণধর্ষণ করে তারা। লজ্জায় ঘেন্নায় 6-7টা মেয়ে পরপর আত্মহত্যা করে। একটি মেয়ে পরবর্তীতে বলেছিল তাকে বহুবার গণধর্ষণ করার পর তার হাতে 200 টাকা তারা তুলে দিয়েছিল লিপস্টিক পাউডার কেনার জন্য। শুধু মেয়েদেরকেই না, তারা ছেলেদেরকেও টেনে আনলো এই র্যাকেটে। একটি ছেলের সাথে বন্ধুত্ব করে তাকে নিজেদের পোলট্রি ফার্মে ঢেকে আনে তারা, এবং সেখানে তাকে নগ্ন করে, তাকে নেশা করিয়ে তাকে নগ্ন করে তার ওই অবস্থার ছবি তোলে এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বলে তার বান্ধবীকে নিয়ে আসতে। ছেলেটি ভয়ে লজ্জায় নিজের প্রেমিকাকে এনে তুলে দেয় তাদের হাতে। ছেলেটির সামনেই তার প্রেমিকাকে তারা সবাই মিলে ধর্ষণ করে এবং বলে তার কোনো একজন বান্ধবীকে এনে তাদের হাতে তুলে দিতে, নইলে এই ছবিগুলো তারা ছড়িয়ে দেবে। এইভাবেই বিনা বাধায় তত্তর করে বেড়ে চলছিল এই সেক্স র্যাকেট। কিন্তু 1992 সাল নাগাদ একটা উটকো ঝামেলা এসে উপস্থিত হলো। আরেকবার টাইম ফ্রেমটা মনে করিয়ে দিই আপনাদের, 1990 থেকে 92 সাল। মানে তখন আজকের দিনের মতো ডিজিটাল ক্যামেরা বা মোবাইল ক্যামেরা ছিল না যে ফটো তুললাম আর দেখতে পেলাম। তখন ছিল ওই কালো রঙের বক্স ক্যামেরা, যেগুলোর জন্য রিল লাগতো। এক একটা রিলে, আমার যতদূর মনে পড়ছে, আমার বাবারও এই ধরনের একটা ক্যামেরা ছিল। কোটাকের রিল হতো, 36টা করে ছবি উঠতো এবং এই ছবিগুলোকে ফটো ল্যাবে নিয়ে যেতে হতো, রিলটাকে ফটো ল্যাবে নিয়ে যেতে হতো এবং সেখানে নিয়ে গিয়ে জিনিসগুলোকে, ফটোগুলোকে ডেভেলপ করতে হতো। আজমের প্লাজা সিনেমা রোডে 2টো ফটো ল্যাব ছিল, একটা আজমের ফটো ল্যাব আর একটা ভরসা ফটো ল্যাব। ফারুকের দলের কোনো একজন ছেলে এই ভরসা কালার ল্যাবে এই ছবিগুলোকে ডেভেলপ করতে দিয়ে আসে। সেখানকার একজন কর্মচারী বাবলি, মানে যার ভালো নাম ছিল পুরুষোত্তম, সে ছবিগুলো ডেভেলপ করতে গিয়েই বুঝতে পারে যে ছবিগুলো কিসের। সে 1 সেট না 3 সেট করে ছবি ডেভেলপ করে এবং তার মধ্যে একটা সেট সে নিয়ে গিয়ে দেখায় তার প্রতিবেশীকে, দেবেন্দর জৈনকে। দেবেন্দর জৈন আবার দেখায় তার প্রতিবেশী রাকেশ জৈনকে। এইভাবে নানা হাত ঘুরে ছবিগুলো পৌঁছয় দৈনিক নবজ্যোতি পত্রিকার সন্তোষ গুপ্তার হাতে। তিনি ছবিগুলো দেখে রীতিমতো অবাক হয়ে যান, দ্বিগুণ হতচকিত হন এই ভেবে যে মেয়েগুলো এতদিন ধরে এত কষ্ট সহ্য করছে, অথচ কেউ এই খবরটা ঘুণাক্ষরেও জানতে পারেনি। তিনি নিজেই সাহস করে 1992 সাল নাগাদ এই নিয়ে একটি কলাম লেখেন, কিন্তু কেউই বিশেষ পাত্তা দেয়নি। এরপর তিনি তার পত্রিকার সম্পাদক দীনবন্ধুবাবুর অনুমতি নিয়ে ভিকটিমদের মুখ ব্লার করে অপরাধীদের ছবি ছেপে দেন সেই কাগজে। এইবার লোকজনের টনক নড়ে, লোকজন রাস্তায় নামে। ভিকটিমদের বেশিরভাগই যেহেতু ছিল হিন্দু এবং অপরাধীরা ছিল মুসলিম, তাই গোটা শহর জুড়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। 3 দিনের বন্ধ ডাকা হয়। অবশেষে 18ই মে 1992 সাল নাগাদ গোটা আজমের শহর চলে যায় লকডাউনে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে পুলিশ এতদিন কী করছিল। পরে আস্তে আস্তে খোঁজ নিতে গিয়ে জানা যায় যে রাজনৈতিক নেতা এবং পুলিশের কাছে উড়ো খবর আগে থেকেই ছিল, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার ভয়ে এবং যেহেতু এই যারা অপরাধী তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, সেই ভয়ে তারা এতদিন কোনো স্টেপ নেয়নি। কিন্তু ততদিনে গোটা শহর জুড়ে আগুন জ্বলে গেছে। নবজ্যোতির, ডেলি নবজ্যোতির দপ্তরে প্রতিদিন হুমকি ফোন আসছে, বলা হচ্ছে যে আপনাদের অফিস আমরা উড়িয়ে দেব। কিন্তু ততদিনে অন্যান্য সংবাদপত্রগুলো এই খবর ফলাও করে প্রকাশ করতে শুরু করেছে। এই সময় খুন হলো সাংবাদিক মদন সিং। মদন সিংয়ের খুন যেন চোখ ধাঁধানো কোনো সিনেমার রিভেঞ্জ স্টোরির প্লট। হ্যাঁ, আমি জানি আমি 1992 সালের এই কেস থেকে একটু দূরে সরে যাচ্ছি, কিন্তু ক্ষমা করবেন, এই ঘটনাটা শোনাবার লোভ আমি সামলাতে পারছি না। মদন সিং তখন একটি পত্রিকায় কাজ করেন, তার পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা। সেখানে তিনি সিরিজ আকারে এই ঘটনা প্রকাশ করতে শুরু করেন। প্রতি সপ্তাহেই কোনো না কোনো রাজনৈতিক ব্যক্তি, কোনো না কোনো প্রভাবশালী পুলিশ অফিসারের মুখোশ খুলে দিচ্ছেন তিনি। 1992 সালের 4 সেপ্টেম্বর তার সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হলো এই খবরের 76তম কিস্তি। তিনি সেখানে বলছেন যে এতদিন ছবিগুলো আসছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, এরপর তিনি ছবিগুলোকে কালারে আনবেন
এবং পরের দিনই মানে পরের এডিশনেই একজন খুব প্রভাবশালী ব্যক্তিত্বের নাম সামনে আনবেন। সেদিন রাত 10টার সময় স্কুটারে পেট্রোল ভরাতে বেরোলেন মদন সিং। ফেরার সময় আজমের শ্রীনগর রোডে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি সেখানে কোনোভাবে বেঁচে যান। তাকে ভর্তি করা হয় জেএলএন হসপিটালে। 11ই সেপ্টেম্বর রাতে কম্বলে গোটা শরীর থেকে কিছু লোক, অস্ত্রশস্ত্রধারী কিছু লোক সেই হসপিটালে ঢোকে এবং মদন সিং যে বেডে অ্যাডমিট ছিল সেই বেডের ওপরই তাকে গুলি করে মেরে ফেলে। মদনের দুই ছেলে সূর্য ও ধর্মের বয়স তখন যথাক্রমে 8 এবং 12। পুলিশ এই ঘটনার পর চার্জশিট ধরালো তৎকালীন কাউন্সিলর সাওয়াই সিং সহ আরও বেশ কয়েকজনকে। কিন্তু 2012 সাল নাগাদ তারা প্রত্যেকেই বেকসুর খালাস পেয়ে গেলেন। কাট্টু 2023-এর 7ই জানুয়ারি আজমেরের একটি হাসপাতালে সাওয়াই সিংকে সবার সামনে গুলি করে মারল ধর্মপ্রতাপ সিং এবং সূর্যপ্রতাপ সিং। ধর্মপ্রতাপ সিং পালাতে পারলেও সূর্যপ্রতাপ সিং 8ই জানুয়ারি ধরা পড়লেন। ধরা পড়ে কিন্তু তিনি একটু রাগ দেখালেন না। তার ব্যাগ থেকে বেরোলো ওই খুন করার অস্ত্র, অর্থাৎ ওই দেশি রিভলভারটা। তিনি পুলিশের ক্যামেরার সামনে চওড়া হাসি হেসে পোজ দিলেন। তিনি মিডিয়াকে বললেন যে তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন 31 বছর পর। এতে তার একটুও আফসোস নেই, বরং সে গর্বিত। আচ্ছা, আবার ব্যাক টু 1992 সালে সেক্স স্ক্যান্ডেল। 30শে মে পুলিশ আজমের থানায় এফআইআর রেজিস্টার করলো এই গোটা সেক্স স্ক্যান্ডেলের বিরুদ্ধে। 31শে মে এই কেসটা পুলিশের হাত থেকে চলে গেল সিআইটির হাতে। এফআইআরের আগের রাতে প্রেস কনফারেন্সে ডিআইজি বললেন যে কাউকেই ধর্ষণ করা হয়নি। যে মেয়েগুলোর কথা এখানে বলা হচ্ছে প্রত্যেকেরই চরিত্রের দোষ ছিল। কি অদ্ভুত ব্যাপার না? প্রত্যেকটা শ্লীলতাহানির কেসের পরই আমরা, সেটা কলকাতা হোক বা ভারতের অন্য কোনো শহর, আমরা কাউকে না কাউকে বলতে দেখবই যে শ্লীলতাহানির দোষগুলো মেয়েগুলোরই, ভুলবেনই তারা। তো যাক, যা বলছিলাম, কোর্টে আজমের পুলিশের অপদার্থতা নিয়ে প্রচুর প্রশ্ন উঠল। কেস চলে গেছিল ততদিনে সিআইডির হাতে। সিআইডি একটা ক্যাম্প তৈরি করলো আজমের শহরে। সেখানে ক্যাম্প ফেলে তারা ট্রেস করতে শুরু করলো মেয়েগুলোকে। খোঁজ পাওয়া গেল 35 জনের। কারণ ততদিনে অনেকেই নিজের নাম বদলে ফেলেছেন, অনেকেই শহর বদলে ফেলেছেন, অনেকে দেশ বদলে ফেলেছেন, অনেকে তো আবার সুইসাইড করেছেন। তো যাকে সেই 35 জন মেয়ের মধ্যে 16 জন বয়ান দিতে রাজি হলো। এই 16 জনের বয়ান এবং পূর্বে প্রকাশিত ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রিপোর্টের ওপর বেস করে ফারুক চিস্তি এবং নাফিস চিস্তি সহ আরও 18 জনকে চার্জশিট ধরালো সিআইডি। এইবার শুরু হলো আরও এক বিপদ। মেয়েরা একে একে কেস তুলে নিতে লাগলো। কোর্টের সমন বারবার তাদের বাড়ি গিয়ে ফিরে আসতে লাগলো। শেষ অবধি কেস চালিয়ে গেছিলেন মাত্র 2 জন মেয়ে। প্রসঙ্গত বলে রাখি, নির্যাতিতাদের কম্পেনসেশন হিসেবে 7 লক্ষ টাকা কোর্ট অ্যানাউন্স করেছিল। সেই কম্পেনসেশন ফাইল করেছিল মাত্র 2 জন। তাদের মধ্যে একজনের 2বার বিবাহ বিচ্ছেদ হয়েছিল এবং আরেকজন গলা অবধি ঋণে ডুবেছিল। আমরা টিম অপরাধ সূত্র আশা করি তাদের কাছে এই কম্পেনসেশনের টাকা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং তাদের বাকি জীবনটা তারা সুখে না হলেও খানিকটা অন্তত স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন। যাক, যা বলছিলাম, আবার কোর্টে ট্রায়াল শুরু হলো। নির্যাতিতারা তো বটেই, রিটায়ার্ড পুলিশ অফিসাররা পর্যন্ত আর কেউই সাক্ষী দিতে আসতে চান না। এবার আপনারা তো জানেনই, যত সময় যায় একটা একটা করে প্রমাণ লোপাট হতে থাকে। অবশেষে 1998 সালে সেশন কোর্ট 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। রাজস্থান হাইকোর্টে যখন কেস উঠল, সেই 8 জনের মধ্যে থেকে 4 জনকে বেকসুর খালাস দিল হাইকোর্ট। বাকি 4 জন, যাদের সাজা তখনও বহাল ছিল, তারা অ্যাপিল করলো সুপ্রিম কোর্টে। তাদের সাজা কমিয়ে করা হলো 10 বছরের এবং তারা ইমিডিয়েটলি ছাড়াও পেয়ে গেল, কারণ ততদিনে তাদের 10 বছরের জেল খাটা হয়ে গেছে। ফারুক চিস্তিকে প্রথমে স্কিজোফ্রেনিক এবং মানসিক ভারসাম্যহীন দাবি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে 2007 সাল নাগাদ সেশন কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু হাইকোর্ট সেই কারাদণ্ড কমিয়ে দিল অনেক। 2013 সাল নাগাদ এই ফারুক চিস্তিও মুক্তি পেয়ে যায়। অভিযুক্তদের মধ্যে একজন পুরুষোত্তম ওরফে বাবলি, মানে যার হাত থেকে প্রথম ওই রিলটা ছবিগুলো লিক হয়েছিল, তারও 2-2.5 বছরের জেল হয়েছিল। জেল থেকে বেরোবার পর তিনি এবং তার স্ত্রী দুজনেই আত্মহত্যা করেন। এই লোকটার কি আদৌ কোনো দোষ ছিল, নাকি সে শুধুই কোল্যাটারাল ড্যামেজ?
এই ব্যাপারটা আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। তো তারপর 33 বছর ধরে চললো এই মামলা। তো ততদিনে এই মেয়েরা কেউ দিদিমা কেউ ঠাকুমা হয়ে গেছেন। এই বিচারের নাম করে তাদের শ্বশুর বাড়িতে পর্যন্ত জানাজানি হলো এই স্ক্যান্ডেলগুলো। সেখানেও তারা টিকতে পারলেন না। শেষের দিকে গিয়ে তো অবস্থা এমন দাঁড়ালো যে কেউই আর মামলা চালাতে চাইছিল না। তারা বলছিল যে এই আপদ এবার বিদায় হোক। তৃতীয়বার কোর্টে বয়ান দিয়ে আসার পর এর মধ্যে একটি মেয়ে তো আত্মহত্যারও চেষ্টা করে। 2022 জানুয়ারিতে সরকারি উকিল পস্কো কোর্টে মামলা দায়ের করেন এবং সেখানে তিনি বলেন যে ভিকটিমদের প্রচুর বয়ান অলরেডি নেওয়া হয়েছে, তাদেরকে আর ডেকে পাঠানো না হোক এবং পুরনো বয়ানের ভিত্তিতেই বিচার কার্য সমাপ্ত হোক। অবশেষে এই কদিন আগেই 20 অগস্ট 2024 সাল নাগাদ মামলার রায় আসে। সেই রায়ে নাফিস চিস্তি সহ আরও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বিচার আসে অবশেষে, কিন্তু একে কি সত্যি ন্যায় বিচার বলা যায়? জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এই কথাটা এখানে খুব বেশি মাত্রায় প্রযোজ্য নয় কি? যে মেয়েগুলোর ওপর অত্যাচার হয়েছিল তারা অনেকেই এই কেসের রিপোর্ট রায় দেখে যেতে পারল না। যারা পৃথিবীতে আছেন আইনের অত্যাচারে তারা এতটাই তিতিবিরক্ত যে এই রায় দেখেও তারা শান্তি পাচ্ছেন না। হয়তো সমাজের বাঁকা হাসিটাই তাদের অভ্যাস হয়ে গেছে। তাও বিচার যে সম্পূর্ণ শেষ এমনটাও তো না। এই ঘটনার সাথে যুক্ত অন্যতম মুখ আলমাস মহারাজ, তিনি কিন্তু ফেরার। শোনা যাচ্ছে তিনি ইউএসএতে পালিয়ে গেছেন। তাকে যদি পুলিশ ধরতে পারে আবার শুরু হবে বিচার, আবার সমন যাবে, আবার ফিরে আসবে। ততদিনে হয়তো এই পৃথিবী থেকে মুক্তি পেয়ে যাবে আরও কিছু ভিকটিম। এর শেষ কোথায় না আমরাও জানি না। আজকের কেসটা কভার করতে গিয়ে এটা নিয়ে যখন আমরা আমাদের টিম রিসার্চ করছিলাম, বড় রাগ হচ্ছিল জানেন। ঘটনাটা 1990-92 সালে হয়তো ঘটেছে, কিন্তু এর এত বেশি রিপিটেশন আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখতে পাই। কিছুদিন আগে আমাদের কলকাতার অভয়াকাণ্ডের কথাই ভাবুন। সবাই দোষ দেয় ভিকটিমদের, আমাদের সমাজ বাঁকা চোখে দেখে ভিকটিমদের, অথচ যারা দোষী তাদের কোনো দায় নেই, তারা মুক্ত, ছেলেরা মুক্ত। বড় অদ্ভুত ব্যাপারগুলো। যাকে আজকের কেস ভালো লাগলে তো বলতে পারি না। আজকের কেস যদি আপনাদের একটু ইম্প্যাক্টফুল মনে হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন। আপনারা ভিডিওটাকে হাইপ করতে পারেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই জিনিস বন্ধ হবে কিভাবে। যাক, আজকের মতো শুভরাত্রি।